গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু TWS একাডেমি। TWS একাডেমিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের আজকে পেডাগজি থেকে সর্বশেষ চ্যাপ্টার, এরপর একটা মাইক্রো টিচিং এর ক্লাস সম্ভবত আছে বা দেখতে হবে, ভুলে গেছি। তো রিমিডিয়াল টিচিং, আজকে টপিক হচ্ছে রিমিডিয়াল টিচিং। আজকে আমাদের ক্লাস নাম্বার 46। তো রিমিডিয়াল টিচিং অ্যাকচুয়ালি কি, ধরো সমস্ত শিক্ষাবর্ষ জুড়ে বা স্টুডেন্ট বা শিক্ষার্থী যারা আছে, লার্নার্সদের, তাদের কোথায় কি গ্যাপ আছে, কোথায় কি ঘাটতি আছে, সেই জায়গাগুলোকে পরিপূরণ যে করা হয় সেটাকে অ্যাকচুয়ালি রিমিডিয়াল টিচিং বলে। তাহলে রিমিডিয়াল টিচিং এর মিনিংটা কি একটু সংক্ষেপে বুঝে নিই। তো রিমিডিয়াল টিচিং বলতে বোঝানো হচ্ছে টু রেকটিফাই বা ইমপ্রুভ অর কারেক্ট সামথিং। রিমিডিয়াল কথাটার মানে হচ্ছে রেকটিফাই করা, কোনো কিছুকে সংশোধন করা, কোনো কিছুকে সংশোধন করা, ঠিক আছে, বা কোনো কিছুর ইমপ্রুভমেন্ট করা, উন্নতি সাধন করা, বা কোনো কিছুকে সংশোধন করা মানে কারেক্ট করা, শুদ্ধ করা। তাহলে রিমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত শিক্ষার্থীরা কোনো একটা বিষয়কে ভালোভাবে বুঝতে পারেনি বা ঠিকঠাকভাবে শিখতে পারেনি, তার শিখতে না পারার পিছনে কারণ আছে, সেগুলো আমাদের আলোচনার মধ্যে থাকবে। তো সেই জায়গাগুলোকে রিকভার করার নাম হলো রিমিডিয়াল টিচিং, ঠিক আছে। তো রিমুভ গ্যাপস, এক্ষেত্রে কি হয়, তাদের গ্যাপ যেটা থাকে, যে জায়গাগুলো তাদের ঘাটতি থাকে, যে জায়গাগুলো তারা ঠিকঠাকভাবে বুঝতে পারে না, সেই জায়গাগুলো রিমুভ হয়ে যায়। ফিলিং দ্য গ্যাপস, শিক্ষার ঘাটতিটাই পূরণ মেনলি রিমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য। প্রোভাইডিং ইনস্ট্রাকশনাল কারেক্টিভনেস, এখানে ইনস্ট্রাকশনাল কারেক্টিভনেসের প্রয়োজন হয়, অর্থাৎ বিভিন্ন নির্দেশমূলক, অর্থাৎ শিক্ষকরা যেভাবে ছাত্রছাত্রীদেরকে নির্দেশ করবেন সেই মতো করেই তারা কিন্তু আস্তে আস্তে যথার্থতা মানে পারফেকশনের দিকে যাবে, তারা তাদের সেই গ্যাপটা পূরণ করতে পারবে। তাই এটা সম্পূর্ণ একটা ইনস্ট্রাকশনাল একটা বিষয়। টু রিকন্ডিশন হ্যাবিট, এর ফলে তাদের একটা হ্যাবিট তৈরি হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়, আর ইমপ্রুভ লার্নিং, তাদের লার্নিংটাও কিন্তু ইমপ্রুভ হয়। তাহলে আমরা দেখে নিলাম যে রেমিডিয়াল টিচিং এর ক্ষেত্রে ঠিক রেমিডিয়াল টিচিং এর ঠিক মিনিংটা কি। তাহলে আমরা দেখে নিচ্ছি এক ঝলকে, রেকটিফাই করা, ইমপ্রুভ করা, কারেক্ট কিছু করা, কোনো কিছুকে কারেক্ট করা, গ্যাপগুলোকে রিমুভ করা, ফিলিং দ্য গ্যাপ, গ্যাপগুলোকে পূরণও করা, যেমন রিমুভ করতে হবে তেমন সেটা ফিলও করতে হবে। মানে কোনো গ্যাপ, কোনো একটা সমস্যা তৈরি হয়েছে সেটাকে সরিয়ে দাও, কোনো কিছু দিয়ে সেটাকে আবার পূর্ণ করো। এইভাবেই কিন্তু রিমিডিয়াল টিচিং এর প্রসেসটা চলে। তো ইনস্ট্রাকশনাল কারেক্টিভনেস, রিকন্ডিশন হ্যাবিট, স্কিল, ইমপ্রুভ লার্নিং, এই হচ্ছে বিষয়। আচ্ছা, নিড ফর রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিং এর প্রয়োজনীয়তা কি আছে, রিমিডিয়াল টিচিং কেন প্রয়োজন। তো এ পিউপিল, পিউপিল কথার মানে হচ্ছে অ্যাকচুয়ালি যারা ছাত্রছাত্রী তাদেরকে আমরা পিউপিল বলি, ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা, ছোট ছোট শিক্ষার্থী। তো এই পিপল মে নিড রিমিডিয়াল টিচিং ফর এনি ওয়ান অর মোর রিজনস অ্যাজ স্টেটেড বিলো। একটা ছাত্রের প্রয়োজন হয় রিমিডিয়াল টিচিং এর একটা কারণ হতে পারে বা অনেকগুলো কারণ হতে পারে, যেমনটা আমরা নিচে বর্ণনা করেছি। যেমন কি, লার্নিং ডিফিকাল্টিজ ডিউ টু পুয়ার মেমোরি, প্রথমত তাদের পুয়ার মেমোরি থাকে, মেমোরিটা ভালো আর কি নয়, পরিষ্কারভাবে সবকিছুকে মনে রাখতে পারে না, সেই জন্য তাদের পুয়ার মেমোরির জন্য এটা প্রয়োজন হতে পারে। 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট, 4 নাম্বার পয়েন্ট, 5 নাম্বার পয়েন্ট, 6 নাম্বার পয়েন্ট, 7 নাম্বার পয়েন্ট। তাহলে কি বলেছে, লার্নিং ডিফিকাল্টিজ ডিউ টু পুয়ার মেমোরি, প্রথমত তাদের মেমোরিটা একটু নিম্নমানের হয়, অনেক স্টুডেন্ট আছে তাদের শেখার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয় শেখার ক্ষেত্রে। লার্নিং ডিফিকাল্টিজ ডিউ টু সাইকোলজিক্যাল প্রবলেম, কিছু সাইকোলজিক্যাল সমস্যাও থাকতে পারে, মানে তাদের মানসিক ব্যাপার স্যাপার সেদিক থেকেও প্রবলেম থাকতে পারে। প্রবলেম টু পে অ্যাটেনশন ডিউ টু ডিস্ট্রাকশন বাই আদার থিংস, হয়তো মনোযোগ দিতে পারছে না, মনোযোগের ঘাটতি থাকতে পারে, কেন, অন্য জিনিসের প্রতি তাদের মনোযোগটা চলে যাচ্ছে, অমনোযোগী, এই কারণে তারা হয়তো অনেক কিছু শিখতে পারে না। ল্যাক অফ মোটিভেশন টু অ্যাকোয়ার নলেজ, তারা সেইভাবে মোটিভেট হতে পারে না, মোটিভেটেড হতে পারে না, তাদেরকে সেইভাবে ইন্সপিরেশন দেওয়া হয় না, অনুপ্রেরণা দেওয়া হয় না, প্রেরণা তারা পায় না। ল্যাক অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড সেলফ রেসপেক্ট, তাদের আত্মবিশ্বাস কম থাকে, সেলফ রেসপেক্টও কম থাকে। ল্যাক অফ অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং পাওয়ার, প্রবলেম সলভিং পাওয়ারের ক্ষেত্রে যে অ্যাবিলিটি প্রয়োজন হয় সেই অ্যাবিলিটিটা অনেক সময় কম থাকে। ল্যাক অফ কম্প্রিহেনশন ইন অ্যাসাইনমেন্টস অফ টাস্ক, অর্থাৎ কোনো কিছু বুঝতে পারে না, কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো টাস্ক দিলে সেটা বোঝার ক্ষমতা তাদের থাকে না। তো এই সমস্ত শিক্ষার্থীদের কিন্তু রিমিডিয়াল টিচিং এর প্রয়োজন হয়।
তাহলে রিমিডিয়াল টিচিংয়ের কাদের প্রয়োজন হয়? প্রথমত পুওর মেমোরি, যাদের মেমোরি পুওর হয়, কোনো বিষয়ে যারা শিখতে একটু দেরি করে, সাইকোলজিক্যাল প্রবলেম থাকে যাদের, ঠিক আছে, মনোযোগের ঘাটতি থাকে যাদের, মোটিভেশনের অভাব আছে যাদের, সেলফ কনফিডেন্সের অভাব আছে যাদের, সেলফ রেসপেক্টের অভাব আছে যাদের, ঠিক আছে, প্রবলেম সলভিং পাওয়ার কম যাদের, তারপরে কম্প্রিহেনশন ইন অ্যাসাইনমেন্টস অর টাস্ক যাদের কম হয়, অভাব থাকে, তাদেরকে রিমিডিয়াল টিচিং এর প্রয়োজন আছে। সব ঠিকঠাক আছে? আমাকে একটু কনফার্ম করো, সবাই চুপচাপ তো, আমি বুঝতে পারছি না। সব ঠিকঠাক আছে তো? অবজেক্টিভস অফ রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল টিচিং এর উদ্দেশ্যটা কি? রিমিডিয়াল টিচিং এর কি প্রয়োজন আছে, কি উদ্দেশ্য আছে? আচ্ছা, সব ঠিক আছে তাহলে, ওকে। The aims and objectives of remedial teachings are as follows. রিমিডিয়াল টিচিং এর যে উদ্দেশ্যটা আছে সেটা হচ্ছে নিম্নে যেভাবে বর্ণনা করা হয়েছে। ইচ পিপল ইজ নট ইন দ্য সেম লেভেল অফ একাডেমিক পারফরমেন্স। তাহলে প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসের মধ্যে যারা থাকে তাদের কিন্তু একাডেমিক পারফরমেন্স সমান মানের বা সমান মাপের হয় না। রিমিডিয়াল টিচিং হেল্পস টু প্রোভাইড লার্নিং সাপোর্ট টু দোজ লার্নার্স। তো রিমিডিয়াল টিচিং হেল্প করে সেই সমস্ত শিক্ষার্থীদের, দোজ লার্নার্স হু আর নট অ্যাজ গুড অ্যাজ দেয়ার কো লার্নার্স, যারা কিনা ততটা ভালো হয় না তাদের সহপাঠীদের মতো। অনেক স্টুডেন্ট আছে যারা খুব ইন্টেলিজেন্ট হয়, অনেক স্টুডেন্ট যারা খুব ইন্টেলিজেন্ট হয়, আবার অনেকে আছে জিনিসটা এদের সঙ্গে ব্যালেন্স করতে পারে না। তাহলে এদের জন্য রিমিডিয়াল টিচিং এর প্রয়োজন আছে, কারণ এর একাডেমিক পারফরমেন্সটা তুলনামূলকভাবে উইক, এদের সঙ্গে ও তাল মিলিয়ে চলতে পারে না, তাহলে এর রিমিডিয়াল টিচিং এর প্রয়োজন আছে। সবার রিমিডিয়াল টিচিং এর প্রয়োজন নেই। উইদিন দ্য কারিকুলাম ফ্রেমওয়ার্ক অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজি, রিমিডিয়াল টিচিং এইমস অ্যাট প্রোভাইডিং practical experience and knowledge to the learners according to their needs and abilities. তো উইদিন দ্য কারিকুলাম ফ্রেমওয়ার্ক, কারিকুলাম মানে হচ্ছে শিক্ষাক্রম, শিক্ষা চলাকালীন, ফ্রেমওয়ার্ক অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজি বা টিচিং স্ট্র্যাটেজির মধ্যে যেটা থাকে, রিমিডিয়াল টিচিং এইমস, রিমিডিয়াল টিচিং এর লক্ষ্য থাকে অ্যাট প্রোভাইডিং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এখানে যেন তারা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা পায়, একদম বাস্তব অভিজ্ঞতাটা যেন তাদের হয়, অ্যান্ড নলেজ এবং জ্ঞান বা বুদ্ধিটা, টু দ্য লার্নার্স অ্যাকর্ডিং টু দেয়ার নিডস অ্যান্ড অ্যাবিলিটিস, যেটা তাদের ঘাটতি আছে, যেভাবে তাদের প্রয়োজন আছে, যেভাবে তাদের সামর্থ্য আছে, সেইভাবে যেন তারা সেটা পেতে পারে। এই যে স্টুডেন্টটার যে রিমিডিয়াল টিচিং প্রয়োজন, এটা যেটা ও পাওয়ার যোগ্য, যেটা পেলে ও ভালো হবে, উপকার হবে, সেই জায়গাটা ফুলফিল করাই হচ্ছে রিমিডিয়াল টিচিং এর একমাত্র উদ্দেশ্য। হয়েছে? তারপরে উইথ দ্য হেল্প অফ রিমিডিয়াল এ টিচার ক্যান প্রোভাইড এ স্টুডেন্ট ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। তাহলে রিমিডিয়াল টিচিং এর সাহায্য, মানে উইথ দ্য হেল্প অফ এ রিমিডিয়ালের সাহায্যে এ টিচার ক্যান প্রোভাইড এ স্টুডেন্ট, একটা টিচার প্রোভাইড করতে পারে স্টুডেন্টকে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, তার সঙ্গে একটা আলাদা রকমের একটা রিলেশনশিপ গড়ে ওঠে, সম্পর্ক তৈরি হয় স্টুডেন্টের সঙ্গে টিচারের, তার সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি হয় ভালো, প্রবলেম সলভিং একটা সে ক্যাপাসিটি শেখে, সেলফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্রিয়েটিভিটি, এগুলো তার মধ্যে দক্ষতা তৈরি হয়। রিমিডিয়াল এইমস অ্যাট স্টুডেন্টস পজিটিভ অ্যাটিটিউড, এই রিমিডিয়াল টিচিং যদি দেওয়া হয় তাহলে তার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি হয়, টু লার্নিং অ্যান্ড ইজ হার লাইফ লং লার্নিং অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এর ফলে তার কেরিয়ারে অনেক ডেভেলপমেন্ট হয়, তার জীবনে অনেক উন্নতি সাধন হয়। বোঝা গেল? একটা শ্রেণীকক্ষে তো সবাই একরকমের স্টুডেন্ট থাকবে এমন তো নয়, এমন অনেক স্টুডেন্ট আছে যারা একটু স্লো লার্নার্স হয়, যারা ফিজিক্যালি প্রবলেমে থাকে, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। রেমিডিয়াল মানে কোনো কিছু সংশোধন করা, আজাদ আমি প্রথমেই সেটা বলে দিয়েছি, রেমিডিয়াল মানে প্রতিকার সাধন করা, কিওর করা, কিওর, ঠিক আছে, সংশোধন, রেকটিফাই করা বা কারেক্ট করা, রিমিডিয়াল। বলে এতক্ষণ পর্যন্ত যা বলা হয়েছে রিমিডিয়ালের, এতক্ষণ বলেছি রিমিডিয়াল টিচিং কি, তারপরে আমরা বলেছি রিমিডিয়াল টিচিং এর প্রয়োজনীয়তা কি, আর রিমিডিয়াল টিচিং এর অবজেক্টিভস মানে উদ্দেশ্যটা কি। বোঝা গেল? এবার আমরা দেখে নেব প্রিন্সিপালস অফ রিমিডিয়াল টিচিং। প্রিন্সিপালস মানে নীতি, রিমিডিয়াল টিচিং এর নীতি কি কি আছে, নীতি কি কি আছে। while proceeding towards the remedial teaching a teacher should keep in mind the following principles, কতগুলো নীতি তাকে অনুসরণ করতে হয় বা খেয়াল রাখতে হয়। যেমন টিচার মাস্ট আইডেন্টিফাই দোজ স্টুডেন্টস, টিচারকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে সেই ধরনের স্টুডেন্টদেরকে হু নিড রিমিডিয়াল টিচিং, যাদের প্রয়োজন আছে সেই রিমিডিয়াল টিচিং এর, অ্যান্ড দেন ডিভাইস
ভেরিয়াস টিচিং অ্যাক্টিভিটিস, তারপরে তিনি বিভিন্ন শিক্ষা পদ্ধতি বা কার্যকলাপগুলো অনুসরণ করবেন অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য স্টুডেন্টস, যেমন স্টুডেন্টের যেমনটা প্রয়োজন আছে। এ টিচার শুড প্রসিড ফ্রম ইজি টু ডিফিকাল্ট, একটা টিচার অবশ্যই এগোবে ইজি থেকে ডিফিকাল্টের দিকে, মোটেই তার ডিফিকাল্টটা আগে আসবে না, আগে সহজটা তারপরে আস্তে আস্তে জটিলটা। টপিকস টু এনেবল দ্য স্টুডেন্টস টু লার্ন, দে শুড ইনস্টিল নিউ কনসেপ্টস, তারা তাদের মধ্যে প্রবেশ করাবে নতুন নতুন চিন্তাভাবনা, সো দ্যাট স্টুডেন্টস ক্যান গ্রাস্প দ্য আইডিয়াস থ্রু মিনিংফুল ইলাস্ট্রেশন, যেন মিনিংফুল ইলাস্ট্রেশনের মাধ্যমে সেগুলোকে অনুধাবন করতে পারে বা সেগুলোকে যেন বুঝে নিতে পারে, সেই ধ্যান ধারণাগুলোকে। বোঝা গেল? নেক্সট, বিফোর স্টার্টিং এনি লার্নিং অ্যাক্টিভিটি, কোনো লার্নিং অ্যাক্টিভিটি শুরু করার আগে টিচার্স মাস্ট গিভ ক্লিয়ার ইনস্ট্রাকশনস টু অ্যাভয়েড কনফিউশন, অবশ্যই তাকে জেনে নিতে হবে যে যেন মানে টিচারকে জেনে নিতে হবে তার যেন কোনো কনফিউশন না থাকে, সেই জন্যে টিচারের যা যা করণীয় সেটা কিন্তু তাকে করতে হবে। অ্যাট দ্য এন্ড অফ ইচ লেসন, প্রত্যেকটা লেসনের শেষে টিচার্স মাস্ট সামারাইজ দ্য কি পয়েন্টস, অবশ্যই তার মধ্যে থেকে কি পয়েন্টগুলোকে সামারাইজ করে নেবে, সো দ্যাট স্টুডেন্টস ক্যান রিমেম্বার দেম ইজিলি, যাতে সেগুলোকে সুন্দরভাবে মনে রাখতে পারে। ঠিক আছে? অডিও ভিজুয়াল এইডস মে বি ইউজড, এর মধ্যে অডিও ভিজুয়াল এইডসটা ব্যবহার করা যায়, যেটা আমরা টিচিং লার্নিং ম্যাটেরিয়াল বলি, টিএলএম, এগুলো ইউজ করা যেতে পারে প্রয়োজনে। মে বি ইউজ টু এনহ্যান্স লার্নিং ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন অফ দ্য স্টুডেন্টস, এবং স্টুডেন্টের মোটিভেশনটা বাড়ানোর জন্য অডিও ভিজুয়াল এইডস ইউজ করা যেতে পারে। বোঝা গেল? এবার আমরা দেখব স্টেপস অফ রিমিডিয়াল টিচিং। এখানে আমরা তাহলে পরপর দেখো কি কি পড়েছি। প্রথমে পড়েছি হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং, আজকে যা যা পড়লাম হোয়াট ইজ রিমিডিয়াল টিচিং। তারপরে আমরা পড়লাম কি এইমস, নিড অবজেক্টিভ আর প্রিন্সিপালস, need objectives or principles, need objectives principles, আর পড়েছি what is remedial teaching। রিমিডিয়াল টিচিং কি সেটা পড়লাম, প্রয়োজনীয়তাটা পড়লাম, এর প্রয়োজন হয় কেন, উদ্দেশ্য পড়লাম, নীতি পড়লাম, এগুলো কিন্তু আমরা পড়েছি। বলো এতটা পর্যন্ত বুঝতে পেরেছি? এবার আমরা মেইন পয়েন্টে ঢুকবো। এবার আমরা পড়বো স্টেপস অফ রিমিডিয়াল টিচিং। মানে পদক্ষেপগুলো কি কি, পদ্ধতিগুলো কি কি। ঠিক আছে? তো দেখো প্রথমে ডায়াগনোস করতে হবে, ডায়াগনোসিস নির্ণয় বা নির্ধারণ। ফার্স্ট এক্সামিন দ্য পিউপিলস, প্রথমে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ছাত্রছাত্রীদের। অবজার্ভ হিম ক্লোজলি, তাকে খুব কাছাকাছি থেকে খুব মন দিয়ে তাকে অবজার্ভ করতে হবে। অ্যান্ড ফাইন্ড আউট হোয়ার লাইজ দ্য প্রবলেম, খুঁজে বের করতে হবে তার প্রবলেমটা কোথায় আছে। দিস ইজ কল্ড ডায়াগনোসিস, এটাকে বলা হয় ডায়াগনোসিস করা। যেমন রোগ নির্ধারণ করা, তাহলে সর্বপ্রথম ছাত্রছাত্রীকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, তাকে ভীষণ মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করতে হবে এবং দেখতে হবে তার প্রবলেমটা আদৌ কোথাও আছে কিনা, সেই প্রবলেমটা খুঁজে বের করাকে আমরা বলবো ডায়াগনোসিস। and the test through which diagnosis is done is called diagnostic test। আর এটা যখন হয়ে যাবে তখন এটাকে আমরা বলি ডায়াগনস্টিক টেস্ট। যেমন কি প্রথমে ছাত্রের পরীক্ষা নিতে হবে, তাহলে এটা ভালো করে পরীক্ষা নিতে হবে। ফার্স্ট এক্সামিন দ্য পিউপল, তাহলে পরীক্ষা নিতে হবে, তারপর নিবিড়ভাবে নিরীক্ষা করতে হবে, এটা অবশ্যই পরীক্ষার খাতা নিরীক্ষণ করতে হবে, তার দিকে একভাবে তাকিয়ে থাকলে হবে না। যে সমস্যা ঠিক কোথায় এটিকে বলা হয় সমস্যা নির্ধারণ। আর যে অভিজ্ঞতার মাধ্যমে এই নির্ধারণ
করা হয় তাকে বলা হয় ডায়াগনস্টিক টেস্ট। আমরা কিন্তু এটা অ্যাসেসমেন্ট এভালুয়েশনে কিন্তু আমরা পড়েছি, ঠিক না? অ্যাসেসমেন্টের চ্যাপ্টারে কিন্তু আমরা পড়েছি, ঠিক আছে? তারপরে আসি থেরাপি প্ল্যান, মানে প্রতিষেধক পরিকল্পনা, থেরাপি প্ল্যান। তাহলে আফটার দ্য এভালুয়েশন, যখন মূল্যায়ন হয়ে যাচ্ছে অফ স্টুডেন্টস উইকনেস ইন বেসিক স্কিলস, লেসন প্ল্যান অ্যান্ড ফিউচার স্কিম অফ এক্সারসাইজ শুড বি ডিজাইনড অন দ্য টার্গেট এরিয়াজ। টার্গেট এরিয়াজ মানে যে জায়গাগুলোই স্টুডেন্ট ভুল করলো, যে জায়গাগুলো স্টুডেন্টরা ভুল করেছে, সেই জায়গাগুলোকে পরবর্তীতে কিভাবে তাকে সেই জায়গাটা সংশোধন করানো যায় সেটা নিয়ে একটা প্ল্যান করতে হবে। তাহলে প্রথমে তোমার ডায়াগনোস করতে হবে, ডায়াগনোসিস, তারপরে আসবে থেরাপি, THERAPY, থেরাপি প্ল্যান, ঠিক আছে? থ্রু আউট দ্য কোর্স এ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শুড বি ফলোড। তাহলে এটা পুরো কোর্স জুড়ে চলতে পারে, এমনটা নয় যেটা এন্ড অফ দ্য কোর্স, মোটেই না, এটা থ্রু আউট দ্য কোর্স, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। থ্রু আউট দ্য কোর্স এ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট শুড বি ফলোড ইন অর্ডার টু চেক প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্ট। স্টুডেন্টের কতটা প্রোগ্রেস হয়েছে দেখার জন্য এটা সমস্ত কোর্স জুড়ে চলতে পারে। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট উইল শো হোয়াট দ্য স্টুডেন্ট ক্যান নট আন্ডারস্ট্যান্ড। তো ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যদি নেওয়া হয়, তাদের একটা চূড়ান্ত মূল্যায়ন যদি আমরা করি, তাহলে দেখতে মানে দ্য স্টুডেন্ট ক্যান নট আন্ডারস্ট্যান্ড, হোয়াট দ্য স্টুডেন্ট ক্যান নট আন্ডারস্ট্যান্ড, যে স্টুডেন্ট কোন বিষয় বুঝছে না, অ্যান্ড দেন অনলি দ্য টিচার ক্যান ডিসাইড অন দ্য রিকোয়ার্ড লার্নিং স্ট্র্যাটেজি। তখন টিচার একমাত্র ডিসিশন নেবে যে তার কোন লার্নিং স্ট্র্যাটেজিটা ফলো করা উচিত, মানে টিচারের। টিচার্স ফিডব্যাক ইজ ভ্যালুয়েবল ইন দিস স্টেজ অফ রিমিডিয়াল টিচিং। মনে রাখবে এখানে টিচারের ফিডব্যাকটা ভীষণ ইম্পর্টেন্ট, অর্থাৎ তার ভালো মন্দ, তার উইকনেস, তার যে মানে স্ট্রেংথের যে জায়গাটা, বা কোথায় ভালো পারছে, কোথায় খারাপ পারছে, কোথায় বুঝতে দেরি করছে। তো এটা দিয়ে একটা প্রশ্ন হয় যে ফিডব্যাকটা রিমিডিয়াল টিচিংয়ে আদৌ প্রয়োজন আছে কিনা। বুঝতে পেরেছো? অনেক সময় ট্রু ফলস টাইপের প্রশ্ন কিন্তু এর সঙ্গে পেতে পারো। হয়েছে? আচ্ছা, তো এটা একটু বাংলা মানে করে দেওয়া আছে, একবার রিডিং পড়ে নেবে, হয়ে যাবে। ছাত্রের মূল দুর্বলতার ক্ষেত্রগুলি নির্ণয় করার পর শিক্ষণ পরিকল্পনা, ভবিষ্যৎ কাজের পদ্ধতি তৈরি করতে হবে। ছাত্রের উন্নতি পরীক্ষার জন্য কোর্স চলাকালীন গঠনমূলক মূল্যায়ন চালিয়ে যেতে হবে। গঠনমূলক মূল্যায়নে যদি দেখা যায় ছাত্র ঠিকমতো বুঝতে পারছে না, তাহলে শিক্ষককেই সিদ্ধান্ত নিতে হবে যে কি ধরনের কৌশল অবলম্বন করতে হবে। শোধনমূলক শিক্ষাক্রমের ক্ষেত্রে শিক্ষকের ফিডব্যাক বা প্রতি সংকেত খুবই গুরুত্বপূর্ণ। বলো, একটা না কিন্তু থিওরির পার্টটা আমি অনেকটা আলোচনা করেছি, থিওরি প্রায় শেষের দিকে, তারপরে আমরা বাকি সময়টা এমসিকিউ করব। ঠিকঠাক আছে সবাই? একটু রেসপন্স করো। ঠিক আছে, ওকে, চলো নেক্সট আসি। সামেটিভ ইভ্যালুয়েশন মানে চূড়ান্ত মূল্যায়ন। ও আগেটা ছিল ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, আচ্ছা আচ্ছা, ওখানে চূড়ান্ত মূল্যায়ন বাংলাটা আমি হয়তো বলেছিলাম, কিন্তু ওটা ভুল, ওটা হচ্ছে গঠনমূলক মূল্যায়ন। ঠিক আছে, রুক্মিণী, মনিকা, থ্যাংক ইউ, দীপ্তি, খাদিজা, পবন, ওকে, আকবর, বিপাশা, রাশেদুল, থ্যাংক ইউ। ওটা আগে আগে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট ছিল, গঠনমূলক, এটা সামেটিভ। এগুলো সব আমাদের ওই এভালুয়েশন অ্যাসেসমেন্টের চ্যাপ্টারে কিন্তু করা হয়েছে। ইন দ্য ফাইনাল স্টেজ দেয়ার শুড বি এ সামেটিভ অ্যাসেসমেন্ট, অর্থাৎ ফাইনাল স্টেজে সর্বশেষ মূল্যায়নের সময় একটা সামেটিভ অ্যাসেসমেন্ট করা উচিত। ইট উইল শো ওয়েদার দ্য স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড দ্য বেসিক স্কিলস অর নট। এখান থেকে দেখা যায় যে স্টুডেন্ট আদৌ কতটা তৈরি হয়েছে বেসিক স্কিলের জায়গাটা, বা আদৌ হয়েছে কিনা সেটা। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্যাট, এবং তার উপর ডিপেন্ড করে দ্য টিচার উইল ফাইন্ড আউট, টিচারকে খুঁজে বের করতে হবে, ইফ দেয়ার আর এরিয়াস হোয়ার ফার্দার এফোর্টস আর নিডেড, যে তার আর কোনো এরিয়া আছে কিনা, ঠিক আছে, তার আর কোনো জায়গা আছে কিনা, তার আর কোনো উইকনেস আছে কিনা, সেটা দেখে সেই মতো করে ব্যবস্থা নিতে হবে। এটাকে আমরা সামেটিভ এভালুয়েশনের মাধ্যমেই একমাত্র নিতে পারবো বা বুঝতে পারবো। বুঝতে পেরেছো? তাহলে কি সামেটিভ এভালুয়েশনটা কি? দ্য ফাইনাল স্টেজ দেয়ার শুড বি এ সামেটিভ অ্যাসেসমেন্ট। ইট উইল শো whether the student has mastered the basic skills or not, and depending on that the teacher will find out if there are areas where further efforts are needed, যে কোথাও আর কোনো নতুন কোনো এফোর্টস
টিচারকে দিতে হবে কিনা সেই ব্যাপারেও বোঝা যায়। শেষকালে একটি চূড়ান্ত মূল্যায়ন করতে হবে, এতে দেখতে হবে ছাত্র বুনিয়াদী দক্ষতায় পারদর্শী হয়েছে কিনা এবং শিক্ষককে স্থির করতে হবে যে আর কোনো ব্যবস্থা নিতে হবে কিনা। ওকে, তাহলে এই যে রিমিডিয়াল টিচিং এর পদ্ধতিটা কিভাবে চলতে পারে, তাহলে আমরা প্রথমে দেখলাম, দেখো একটা সামেটিভ অ্যাসেসমেন্ট নেওয়া হয়েছে। সামেটিভ অ্যাসেসমেন্ট নেওয়ার পরে সেই জায়গাটাকে একটা ডায়াগনস্টিক মানে টেস্ট হয়েছে, ডায়াগনস্টিক টেস্ট হয়েছে। তারপরে সেইগুলো উইক কোথায় কোথায় আছে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করা হলো, সেই মতো করে সেই জায়গাগুলোকে রিকভার করার জন্য তখন আবার তাকে টিচ করা হলো, তাকে আবার পড়ানো হলো। তারপরে আবার রিটেস্ট নেওয়া হলো, নিয়ে সেই জায়গাটাকে আবার খুঁজে খুঁজে বের করতে হবে। এবার এইভাবে পুরো প্রক্রিয়া চলবে, যদি প্রয়োজন হয় তো পরে আবার রিটিচ করা যেতে পারে। তাহলে স্টেজ হচ্ছে টেস্ট, টিচ, আগে তো টেস্ট করবে, তারপরে তাকে টিচ করবে, তারপরে আবার রিটেস্ট করতে হবে। এটা হচ্ছে স্টেজ, টেস্ট, টিচ, রিটেস্ট, রিটিচ, এইভাবে এই প্রক্রিয়া পরপর চলতে থাকবে সমস্ত শিক্ষাবর্ষ জুড়ে। বোঝা গেল? স্ট্র্যাটেজিজ অফ রিমিডিয়াল টিচিং। তাহলে আমরা এখানে আরো একটা পয়েন্ট অ্যাড করছি, স্ট্র্যাটেজিজ। মানে কৌশল বা মেথডস, এটা পদক্ষেপ, স্টেপস, এটা হচ্ছে মেথডস মানে পদ্ধতি। এটা তাহলে রিমিডিয়াল টিচিং কি, এর কি প্রয়োজনীয়তা আছে, এর অবজেক্টিভস কি কি, এর প্রিন্সিপালস কি কি, স্টেপস গুলো কি কি, এর স্ট্র্যাটেজিসটা কি কি আছে। স্ট্র্যাটেজিসটা দেখো, প্রপার স্ট্র্যাটেজিস ক্যান মেক রিমিডিয়াল টিচিং এ সাকসেসফুল ওয়ে অফ এডুকেশনাল প্রোগ্রাম। কি বলা হচ্ছে, যদি সঠিক কৌশল অবলম্বন করা যায় তাহলে রিমিডিয়াল টিচিংটা কিন্তু একটা এডুকেশনাল প্রোগ্রামে একটা সাকসেসফুল বিষয় হতে পারে। দ্য ফলোইং আর দ্য স্ট্র্যাটেজিস। তাহলে স্ট্র্যাটেজিগুলো কি কি, তনুশ্রী ঘোষ একদম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা এর মধ্যেই পড়ে। তো ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, দিস ইনক্লুড 1:1 individualized educational program which aims at foundation of learning. Individual students are taken for guidance according to their needs for betterment. মনে রাখবে এটা কিন্তু ক্লাস চলাকালীন, ডিউরিং ক্লাস রুম এটা হবে না, এটা ডিউরিং ক্লাসরুম নয়, মানে ক্লাস চলাকালীন এটা করা যাবে না। রিমিডিয়াল টিচিংটা কিন্তু আফটার ক্লাস, এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে ক্লাসের পরে, মূল ক্লাস চলাকালীন এটা কিন্তু করা যাবে না। তাহলে যারা একটু অ্যাডভান্স লেভেল স্টুডেন্ট তাদের অনেক সমস্যা হয়ে যাবে। তাই ইন্ডিভিজুয়াল প্রোগ্রামটা করতে হবে, একজন স্টুডেন্টকে মানে একজন স্টুডেন্ট এক করে স্টুডেন্টকে আইডেন্টিফাই করে আলাদা আলাদাভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। ইন্ডিভিজুয়াল স্টুডেন্টস আর টেকেন ফর গাইডেন্স অ্যাকর্ডিং টু দেয়ার নিডস ফর বেটারমেন্ট, তাদের আরো বেটার করার জন্য। পিয়ার গ্রুপ প্রোগ্রাম আবার ইন্ডিভিজুয়ালের পরে এটা আবার ডিউরিংটা ফরমেটিভ অ্যাসেসমেন্টে আসবে। তো পিয়ার গ্রুপ প্রোগ্রাম কি, পিয়ার গ্রুপ সিস্টেম মানে জোড়ায় আর কি করা, তারা গ্রুপিং করে সিস্টেম মে বি ইমপ্লিমেন্টেড ইন হুইচ এ পিয়ার স্টুডেন্ট উইল হেল্প আদার ক্লাসমেটস। তো সেখানে দেখা যাবে একজন স্টুডেন্ট আর একজন স্টুডেন্টকে হেল্প করবে, সেটা হতে পারে উইথ লার্নিং ডিফিকাল্টিস, দিস নিডস কোঅপারেশন অ্যান্ড কমিউনিকেশন। তাহলে পিয়ার গ্রুপ প্রোগ্রাম করলে এর ফলে একে অপরের কোঅপারেশন এবং কমিউনিকেশনের মানে মাধ্যমটা ভালো ডেভেলপ করে। আর হচ্ছে রিওয়ার্ড প্রোগ্রাম, টু অ্যাচিভ গুড পারফরমেন্স স্টুডেন্ট শুড বি রিওয়ার্ডেড। যদি ভালো পারফর্ম করে স্টুডেন্টকে পুরস্কৃত করতে হবে। দিস রিওয়ার্ড প্রোগ্রাম উইল এনহ্যান্স দেয়ার পারফরমেন্স, আর এই পুরস্কার দেওয়ার ব্যাপারটা তাদের পারফরমেন্সকে আরো বাড়িয়ে দেয়। অ্যান্ড দিস উইল লিড টু ক্লিয়ার অ্যান্ড স্পেসিফিক টার্গেটস, আর এটা কিন্তু একটা স্পেসিফিক টার্গেটও তারা পূরণ করতে পারে। তাহলে আমরা প্রথমটা দেখে নিয়েছি কি স্ট্র্যাটেজিস, তার মধ্যে প্রথমে দেখলাম ইন্ডিভিজুয়াল, তারপরে দেখলাম পিয়ার গ্রুপিং আর কি, তারপরে কি দেখলাম রিওয়ার্ড, পুরস্কার দেওয়ার মাধ্যমে করতে, এগুলো স্ট্র্যাটেজি। কন্ট্রোলিং স্টুডেন্টস বিহেভিয়ারাল প্রবলেমস, টিচার মাস্ট অবজার্ভ দ্য বিহেভিয়ারাল সিমটমস, তাদের আচরণগত লক্ষ্য করবে। অফ দ্য স্টুডেন্টস দে শুড অবজার্ভ দ্য ফলোইং প্রবলেমস, তো টিচাররা অবশ্যই তাদের কিছু প্রবলেমের দিকে নজর দেবে। তার মধ্যে বিশেষভাবে বলা আছে অবজার্ভ দ্য পারফরমেন্স অফ পিউপিলস ইন দ্য ক্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য গ্রুপ অ্যাক্টিভিটিস, ক্লাসে কেমনভাবে তারা পারফর্ম করছে,
গ্রুপ অ্যাক্টিভিটিসে কেমন পারফর্ম করছে এগুলো খেয়াল রাখতে হবে। লিসেন টু দেয়ার প্রবলেমস কেয়ারফুলি, তাদের প্রবলেমগুলো মন দিয়ে শুনতে হবে। অ্যান্ড মেক এ গুড র্যাপার্ট উইথ দেম, এবং সেই মতো করে তাদের একটা ভালো আর কি সাপোর্ট দিতে হবে, সাহায্য করতে হবে। ডিসকাস উইথ প্যারেন্টস অ্যাবাউট দ্য স্টুডেন্টস প্রবলেম, বাবা মায়ের সঙ্গে স্টুডেন্টের প্রবলেমের বিষয়ে কথাবার্তা বলতে হবে। অ্যান্ড অলসো রেকটিফাইং মেজার্স, এবং সেই সংশোধন করার জন্য উপায় অবলম্বন করতে হবে। ট্রাই টু বিল্ড দেয়ার সেলফ কনফিডেন্স টু বুস্ট আপ সেলফ ইমেজ, তাদের সেলফ ইমেজটা বাড়ানোর জন্য সেলফ কনফিডেন্সটাকে ডেভেলপ করতে হবে, তৈরি করতে হবে। এগুলো কন্ট্রোলিং স্টুডেন্টস বিহেভিয়ারাল প্রবলেমস, একটু পড়ো তো। খাদিজা কি বলছে? ডিএলএড করেছি, এতে কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? এতে মানে কিসে, তোমার ডিএলএড এ কত পার্সেন্ট নাম্বার পেতে হবে? রিমিডিয়াল টিচিং স্যার উইকলি হয় না মান্থলি হয়? কতবার হয় ক্লাসটা প্লিজ বলবেন। এটা সারা বছর ধরে কোর্স চলাকালীন চলতে পারে রুকমিনী, এটা কোনো মান্থলি বা কোনো উইকলি সেরকম ভাবে বলা যায় না। তোমাদের মধ্যে কেউ জানো যে এটা কি মান্থলি না উইকলি করা যায়? আচ্ছা, ডিএলএড এ কত পার্সেন্ট নাম্বার পেলে ভালো হয় তোমাদের কারো জানা আছে? ডিএলএড এ এটা একটা খাদিজার প্রশ্ন ছিল, কত পার্সেন্ট নাম্বার? প্রশ্নটাই ঠিকঠাক বুঝতে পেরেছি, মানে তুমি কি ডিএলএড পাশ করে কত পার্সেন্ট নাম্বার পেতে চাও সেটা? 80%, 85%? হ্যাঁ, এটাই তো ঠিক, যত বেশি তোলা যাবে ততই তো ভালো। কিন্তু ও বলছে স্যার কত পার্সেন্ট নাম্বার পেতে হবে। তো তোমার টার্গেট থাকুক 80+, 80+ টার্গেট থাক, তাই না? এটা বলা যায়। 80+, 85, 80, 90% নাম্বার পেলে ভালো হয়, যত নাম্বার সেটাই ভালো। ও যেভাবে প্রশ্ন করছে আমি বুঝতেই পারছি না যে কি বলছে। তনুশ্রী 87% নাম্বার ছিল, আচ্ছা আচ্ছা, গুড গুড, ভেরি গুড। গভর্নমেন্ট ট্রেনিং কলেজ থেকে, তনুশ্রী তো দারুণ দারুণ। আজাদ তো দারুণ ব্যাপার, আজাদ এই মাধ্যমিকে 90%, আর এইচএসে 92%, বাহ। সোনালী বাণীপুর গভর্নমেন্ট কলেজ থেকে, কোন সালে? পাপি 85%, আচ্ছা আচ্ছা। 2019-21, আচ্ছা। বাণীপুর গভর্নমেন্ট কলেজ থেকে। কাউকে বলবেন, একটা গোপন কথা বলে দিই, বাণীপুর থেকে আমাদের বাড়ির ঠিকানা 3 কিলোমিটার, মানে কাছাকাছি, বুঝতে পেরেছো? চলো, কন্ট্রোলিং স্টুডেন্টস বিহেভিয়ারাল প্রবলেমস, এমসিকিউ করাবো, এই তো প্রায় শেষের দিকে। এবার আমরা ঝটপট কিছু এমসিকিউ করে নিই। রিমিডিয়াল টিচিং অ্যাজ পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট মিনস, বলো কি হবে? বিপাশা 85% ছিল, বিপাশা, আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, 2022-এ শেষ হয়েছে, ঠিক আছে ঠিক আছে। তো অবশ্যই আনসার হবে ডায়াগনোজিং অ্যান্ড অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং। রিমিডিয়াল টিচিং হচ্ছে ডায়াগনোজ করা অ্যান্ড অ্যাড্রেসিং গ্যাপস ইন লার্নিং। দেখো, টিচিং বিয়ন্ড দ্য টেক্সট বুক, টেক্সট বুকের বাইরে কিছু পড়ানো না, এক্সট্রা কোচিং বাই প্যারেন্টস, আরে প্যারেন্টস এখানে ভূমিকা নেই। টিচিং ফর গিফটেড স্টুডেন্ট, গিফটেড স্টুডেন্টদের জন্য যেটা টিচিং সেটা মোটেই রিমিডিয়াল টিচিং নয়। অপশন এ হবে রাইট আনসার।
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ভ্যালু অ্যাসোসিয়েটেড উইথ ইনক্লুসিভ ক্লাসরুম। ইনক্লুসিভ ক্লাসরুমের মধ্যে মানে একটা বৈশিষ্ট্য কেমন থাকবে? ইনক্লুসিভ ক্লাসরুম হচ্ছে এমন এক রকমের ক্লাসরুম, ইনক্লুসিভ ক্লাসরুম এমন এক রকমের ক্লাসরুম যেখানে সবাইকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে, যেখানে সবাইকে সমান হিসেবে গুরুত্ব দেওয়া হয়। তাহলে সেই রকম ক্লাসের মধ্যে কম্পিটিশন থাকবে, সিম্প্যাথি থাকবে, এনভি থাকবে, না কোলাবোরেশন থাকবে? একদম সঠিক উত্তর হচ্ছে কোলাবোরেশন। উত্তর হচ্ছে কোলাবোরেশন, কম্পিটিশন না। ইনক্লুসিভ ক্লাসরুমে কোলাবোরেশনটা থাকবে। ঠিক আছে, নেক্সট, রিমিডিয়াল টিচিং জিনিসটা কি? fills the gap that creeps into a pupil's learning, rectifies the concepts which have been misunderstood, helps in retaining homogeneity in the class, নাকি all of the above? ঠিক আছে, অবশ্যই উত্তর হবে fills the gap that creeps into a pupil's learning। অপশন ডি হতে পারে, এক মিনিট। fills the gap that creeps into pupil's learning, হ্যাঁ সেই গ্যাপটা পূরণ করা। rectifies the concepts which have been misunderstood, হ্যাঁ চলবে। helps in retaining homogeneity in the class, হ্যাঁ এটা তাহলে ভুল দেখানো আছে নাকি? অল অফ দ্য অ্যাবাভ, এটা সব কাজেই লাগে। ঠিক আছে, অল নেক্সট, রিমিডিয়াল টিচিং ইজ এ পার্ট অফ। রিমিডিয়াল টিচিং এটা কিসের পার্ট? ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, সামেটিভ অ্যাসেসমেন্ট, ক্লাস টেস্ট, না অল অফ দ্য অ্যাবাভ? ঠিক আছে, একদমই সঠিক। এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টও বটে, সামেটিভ অ্যাসেসমেন্ট এবং এটা ক্লাস টেস্টও বটে। এটা হচ্ছে অল অফ দ্য অ্যাবাভ, অপশন ডি। ঠিক আছে, না বুঝতে পেরেছি, ওটা গোলমাল হচ্ছে, ক্লাস টেস্ট ওটা নেওয়া যাচ্ছে না। একটুখানি দাঁড়াও, একটা জিনিস চেক করছি আমি। এটা ফর্মেটিভ অ্যাসেসমেন্টই হবে, আমার একটু ডাউট ছিল। ঠিক আছে, এটা ভুল হয়েছে। তো
রিমিডিয়াল টিচিং একটা ফর্মেটিভ আছে, আমরা ডিটেলসও পড়েছি, তাও যেন এই সামেটিভ অ্যাসেসমেন্টের সঙ্গে যেন একটু গুলি যাচ্ছিল। ক্লাস টেস্টটা তো হয় না, অল অফ দ্য অ্যাবাভ, তো সেই জন্য এটা বাদ যাবে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ঠিক আছে, অপশন এ, অপশন এ। ক্লাস টেস্টও মনে হয় না, না ক্লাস টেস্টও মনে হয় না। ঠিক আছে, ঠিক আছে, ছাড়ো। কমপ্লিট দ্য ফলোইং বাই সিলেক্টিং কারেক্ট অল্টারনেটিভ। ফিডব্যাক ইজ, ফিডব্যাকটা কি? অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিটি, পার্ট অফ দ্য টিচিং প্রসেস, দ্য এন্ড অফ এ টিচিং প্রসেস, না ইউজলেস অ্যাক্টিভিটি? ফিডব্যাকটা কি? অবশ্যই উত্তর হবে অপশন বি, পার্ট অফ দ্য টিচিং প্রসেস। ঠিক আছে, নেক্সট। রিমিডিয়াল টিচিং রেফার্স টু টিচিং। রিমিডিয়াল টিচিং বলতে কেমন ধরনের টিচিং এর কথা বলা হয়? টু হেল্প ব্রাইট লার্নার্স টু এক্সেল, যারা ব্রাইট লার্নার তাদেরকে আরো উন্নতি করার জন্য। টু টেস্ট লার্নার্স periodically, to address gaps in learning after the regular school hours. অপশন সি, এই যে গ্যাপটা আছে না, সেটার জন্য। নেক্সট, রোল প্লে শুড বি অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ এভরি ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম। এটা আমাদের রিমিডিয়াল টিচিং এর বাইরে। রোল প্লে should be an integral part of every language classroom because it enables girls and boys to interact freely. It is an effective classroom management technique. It enables students to engage in meaningful talk. It enables students to memorize the story. একদমই সঠিক উত্তর হচ্ছে, ইট এনেবলস স্টুডেন্টস টু এনগেজ ইন মিনিংফুল টক। কি উত্তরগুলো, এগুলো তো উত্তর তো লাস্ট উত্তরটাও তো হচ্ছে না। ইট এনেবলস স্টুডেন্টস টু মেমোরিজ দ্য, ইট এনেবলস স্টুডেন্টস টু মেমোরিজ দ্য স্টোরি। এও তো হতে পারে, সিও তো হতে পারে। ইট এনেবলস স্টুডেন্টস টু এনগেজ ইন মিনিংফুল টক। ইট ইজ অ্যান এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক। ইট এনেবলস গার্লস অ্যান্ড বয়েজ টু ইন্টারাক্ট ফ্রিলি। সব অপশনগুলো তো খুব ক্লোজ। রোল প্লেটা কোনটা কাজে লাগে? ইট এনেবলস গার্লস অ্যান্ড বয়েজ টু ইন্টারাক্ট ফ্রিলি। তো ছেলে মেয়েদের মধ্যে একে অপরের সঙ্গে যে একসঙ্গে যে তারা ইন্টারাক্ট করতে পারে, এটা একটা কার্যকরী উপায় হতে পারে। ইট ইজ অ্যান এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক, একটা এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক। ইট এনাবলস স্টুডেন্টস টু এনগেজ ইন মিনিংফুল টক, স্টুডেন্টস টু মেমোরিজ দ্য স্টোরি। এখানে স্টোরি মেমোরিজ করা হবে না, অপশন ডিটা হবে না, এখানে 3 নাম্বারটাই হবে। না না, অপশন সি হবে, অপশন সি হবে। এই অপশনটা খুব কাছের, এই অপশনটা খুব কাছের। এটা ইট এনাবলস স্টুডেন্টস টু মেমোরিজ দ্য স্টোরি, এখানে সবসময় স্টোরির কথাটা বলা হবে এমন কোনো ব্যাপার নেই। ইট ইজ অ্যান এফেক্টিভ ক্লাসরুম ম্যানেজমেন্ট টেকনিক, এটা দরকার নেই, এটাও হবে না। এই 1 আর 3-এর মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে 3-এরটাই বেস্ট হবে, 3-এরটাই বেস্ট হবে, 3-এরটা বেস্ট হবে। এই চাইল্ড ইন ক্লাস 2 রাইটস আই লাইক টু রিড এ বুক ইনস্টেড অফ রাইটিং আই লাইক টু রিড এ বুক। তাহলে এইটা লেখার পরিবর্তে কোন একটা চাইল্ড এইটা লিখছে, আই লাইক টু রিড এ বুক। হোয়াট ডাজ দ্য চাইল্ডস রাইটিং শো? তার লেখা থেকে কি বোঝা যাচ্ছে? He needs remedial classes to improve spelling. He has used invented spellings. He is not paying any attention in the class. He needs to work on phonetics. অবশ্যই এখানে উত্তর হবে অপশন এ, he needs remedial classes to improve spelling. অপশন এ। A diagnostic test in English will help the language teacher to identify. কি করা যায়? একদমই সঠিক। লার্নিং ডিফিকাল্টিজ দ্য লার্নার্স ফেসেস ইন ইংলিশ। নেক্সট, remedial teaching is meant for
একদমই ঠিক, অপশন বি হবে। ঠিক আছে, রিমেডিয়াল টিচিং হচ্ছে টু হেল্প দ্য নিডি পিপলস টু গেট রিড অফ দেয়ার স্পেসিফিক উইকনেস। ফর ভেরি পুয়ার চিলড্রেন, পুয়ার হু ক্যান নট অ্যাফোর্ড গোয়িং টু স্কুল, এটা নয়। ফর ব্রাইট স্টুডেন্টস নয়, অপশন বি। দ্য মেইন অবজেক্টিভ অফ রিমেডিয়াল টিচিং ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ। So the main objective of remedial teaching English in to solve educational difficulties and flaws. Option C. Which statement is not correct? কোন সেন্টেন্সটা কারেক্ট নয়? The teacher who is providing remedial teaching must understand the learner's strength and weakness. Pupils needing remedial teaching are temporarily low academic achievers. The pupils needing remedial teaching are generally high achievers. Ramya ও রিমিডিয়াল টিচিং, সরি এটা রিমিডিয়াল টিচিং, এর বানানটা ভুল আছে। রিমিডিয়াল টিচিং হেল্পস লার্নার্স টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড। উত্তর হবে অপশন সি। ঠিক আছে, তোমাদের হয়েছে উত্তরটা। দেখো কি বলেছে, কোন ব্যাপারটা ট্রু নয়, নট কারেক্ট, এটা ট্রু, এটা ট্রু। নট কারেক্ট মানে হচ্ছে ফলস, এটা হচ্ছে ফলস, এটা কিন্তু ট্রু। এটা রেমিডিয়াল, রিমিডিয়াল 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 টিচিং, রিমিডিয়াল টিচিং বলেছে দ্য টিচার হু ইজ প্রোভাইডিং রিমিডিয়াল টিচিং, যে টিচার রিমিডিয়াল টিচিং প্রোভাইড করছে মাস্ট আন্ডারস্ট্যান্ড, তাকে অবশ্যই জানতে হবে দ্য লার্নার্স স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। তো এটা ট্রু, তো তার কোথায় শক্তি আছে মানে কোথায় দুর্বলতা আছে তাদেরকে জানতে হবে, এটা ট্রু। পিপলস নিডিং রিমিডিয়াল টিচিং আর টেম্পোরারিলি লো একাডেমিক অ্যাচিভার্স, তো এরা সাধারণত লো একাডেমিক অ্যাচিভার্স হয়, শিক্ষাগত দিক থেকে তারা অনেকটা নিচে থাকে, পিছিয়ে থাকে, এটা ট্রু। রেমিডিয়াল টিচিং হেল্পস লার্নার্স টু ডেভেলপ পজিটিভ অ্যাটিটিউড, অবশ্যই পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে হেল্প করে। দ্য পিপলস নিডিং রিমিডিয়াল টিচিং আর জেনারেলি হাই অ্যাচিভার্স, অবশ্যই হাই অ্যাচিভার্স না এরা, বুঝে গেল? Which statement is correct? Teachers should adopt the curriculum to meet the needs of pupils. Teachers must adopt strategies to maintain the learner's interest and motivation during remedial teaching. Only statement a correct in context of remedial teaching. Both statements are correct. এ মানে হচ্ছে অপশন এ, তাহলে এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি, বোথ স্টেটমেন্টস আর কারেক্ট। এখানে একটা স্টেটমেন্ট দিয়েছে, এটা একটা স্টেটমেন্ট দিয়েছে, এখানে বলে শুধু এ স্টেটমেন্টটা কারেক্ট আর এখানে বলেছে দুটোই কারেক্ট, অ্যাকচুয়ালি দুটোই কারেক্ট। টিচার্স টু অ্যাডপ্ট দ্য কারিকুলাম টু মিট দ্য নিডস অফ পিপল, অবশ্যই টিচারকে অবলম্বন করতে হবে সেই সমস্ত মানে কারিকুলামগুলো, সেই সমস্ত পড়ানোর দক্ষতাটা তার মধ্যে থাকতে হবে যেটা স্টুডেন্টের প্রয়োজন আছে, ট্রু। টিচার্স মাস্ট অ্যাডপ্ট স্ট্র্যাটেজিস, অবশ্যই তাকে স্ট্র্যাটেজি অনুসরণ করতে হবে টু মেনটেন দ্য লার্নার্স ইন্টারেস্ট অ্যান্ড মোটিভেশন ডিউরিং রিমিডিয়াল টিচিং, এটাও ট্রু। তাই দুটো বক্তব্যই কারেক্ট আছে। নেক্সট, হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ইজ রিমিডিয়াল টিচিং? রিমিডিয়াল টিচিং কি ধরনের ওয়ার্ক? এটা একটা ইনস্ট্রাকশনাল, ইম্পারেটিভ, থিওরিটিক্যাল, নেগেটিভ। আমরা প্রথমে পড়েছিলাম এটা ইনস্ট্রাকশনাল, প্রথমে আমরা পড়ে নিয়েছিলাম এটা ইনস্ট্রাকশনাল। দ্য ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম মানে আইইএম, আইইপি এইমস টু, তাহলে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম কোন দিকে লক্ষ্য, তার লক্ষ্যটা কি থাকে? এভালুয়েট দ্য effectiveness of teachers, includes short term and long term teaching objectives, leave the learners on his own for learning, help the learners to work on their potential, help the learners to work on their potential, এদিকে লক্ষ্য করা থাকে ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রামে। ইন্ডিভিজুয়ালাইজ মানে প্রত্যেক ব্যক্তিগত যেটা শিক্ষা দেওয়া হচ্ছে। তো হেল্প দ্য লার্নার্স টু ওয়ার্ক অন দেয়ার পোটেনশিয়ালস, evaluate the effectiveness of the teacher, এখানে টিচারের এফেক্টিভনেস কখনোই প্রকাশ করে না। include short term and long term teaching objectives নয়। leave the learners on his own for learning, এটাও কিন্তু নয়। which of the following is the base of remedial teaching? remedial teaching এর বেস কি? সেলফ এক্সামিনেশন টেস্ট, টেক্সট বুক টেস্ট, ডায়াগনস্টিক টেস্ট না অ্যাপটিটিউড টেস্ট? নিঃসন্দেহে এটা ডায়াগনস্টিক টেস্ট হয়ে যাবে রাইট আনসার। তো আজকে ক্লাস এখানে এন্ড করছি, কিছু এক্সট্রা প্রশ্ন আছে সেটা তোমরা বাড়িতে পড়ার জন্য সময় ব্যয় করতে পারো। থ্যাংক ইউ। কিছু কোয়েশ্চেন এক্সট্রা থাকছে, প্রায় 30টা মতো প্রশ্ন আছে টোটাল, ঠিক আছে? 16 পর্যন্ত করালাম। আর রিমিডিয়াল টিচিং এর ক্লাস দেবো না, একটা ক্লাসই না, এখান থেকে প্রশ্ন এমনি কমই আসে। থ্যাংক ইউ।